বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়া যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী কফিন মিছিল। খুলনা, ময়মনসিংহে শিক্ষকদের কর্মবিরতি। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক, রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না মন্তব্য শিক্ষাবিদদের। ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, 4 সদস্যের কমিটি গঠন। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্নো ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা, সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী তারানা। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও লিবিয়ার বিদ্যমান পরিস্থিতির কারণে কোনো বাংলাদেশি সে দেশে যেতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে 10% সুদ সহ টাকা ফেরত দিতে এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই রায় দেন। লিবিয়ার বর্তমান পরিস্থিতি উপেক্ষা করে 74 বাংলাদেশি নিজ দায়িত্বে লিবিয়া যেতে গত 22 এপ্রিল উচ্চ আদালতে আবেদন করেন। আদালত তাদের ছাড়পত্র দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এরপর উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সকালে শুনানি শেষে লিবিয়ার বিদ্যমান যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি বিবেচনা করে বৈধ ওয়ার্ক পারমিট থাকলেও কোনো বাংলাদেশের লিবিয়ায় না যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বিদ্যমান পরিস্থিতির কারণে গত 21 সেপ্টেম্বর বাংলাদেশিদের লিবিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল, কর্মবিরতি সহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে প্রতীকী কফিন মিছিল বের করা হয়। এদিকে একই দাবিতে আজ থেকে 3 দিনের কর্মবিরতি শুরু করেছেন ইংরেজি বিভাগের শিক্ষক কর্মচারীরা। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত চলবে এই কর্মবিরতি। আগামীকাল আমাদের ফেডারেশন নেতৃবৃন্দ তারা এসে আমাদের এখানে সমাবেশে যোগ দেবেন। আর পরশুদিন যেটা বলছেন সেটা হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দেওয়ার কথা। আর 4 তারিখ পর্যন্ত আমাদের রেগুলার কর্মবিরতি 11টা থেকে 12টা সেটা চলবে। আমাদের ভয় হচ্ছে যে 5 তারিখের পরের থেকে আমরা তো সেইভাবে জোরে সোরে আন্দোলন ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়ে করতে পারবো না। কারণ অলরেডি আজকে দেখতে পাচ্ছেন যে বহু ছাত্র বাড়ি চলে গেছে, সামনে যেহেতু ভ্যাকেশন শুরু হচ্ছে। তারপরেও আমরা প্রতিদিনই ছোট পরিসরে হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব, সেখানে অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আর একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়েও চলছে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকর্মী সাইফুর রহমান রকি এবং খুলনায় তরিকুল ইসলাম রয়েছেন। প্রথমে রকির কাছে যাচ্ছি। রকি, শিক্ষকরা কি ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন ভবিষ্যতে? কোন ধরনের কথা হয়েছে তাদের সঙ্গে? সৌমিত্র, আপনি জানেন যে গেল 23 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী ক্যাম্পাসে আসার পথে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন। তো এই হামলার পর তিনি খুন হওয়ার পর থেকে কিন্তু তার বিভাগ সহ পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ কিন্তু ফুঁসে উঠেছে এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি বিভাগের ছাড়াও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের পক্ষ থেকে এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার চাওয়া হচ্ছে। পাশেই প্রাণীবিদ্যা বিভাগের একটি মানববন্ধন ও শোক মিছিলের একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে অবস্থান ধর্মঘটের একটি মঞ্চ। এখানে মূলত সকল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে এই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। মূলত এটি প্রতিটি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচিটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচিটি চলছে। তো এই প্রতিটি শিক্ষক হত্যাকারী দ্রুত হত্যাকারীদের জন্য গ্রেপ্তারের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর দাবিতেই মূলত এটি চলছে। তো এখানে মূলত বিভিন্ন বিভাগের শিক্ষকরা বলছেন যে এভাবে একের পর এক শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় তারা কিন্তু ভীত ও সন্তুষ্ট হয়ে পড়েছেন। তারা আর ভবিষ্যতে কোন শিক্ষককে হত্যাকাণ্ডের শিকার হতে দেখতে চান না এবং তারা ক্লাস ছেড়ে এভাবে বাইরে বেশে কোনো আন্দোলন কর্মসূচিতেও যোগ দিতে চান না। সেই জন্য পুলিশ প্রশাসনকে যেমন সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, তেমনি এই 12 বছরে যে 4 জন শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই শিক্ষক হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার এবং তাদের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে এই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিন্তু গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। তো এই কর্মসূচিটি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তারা। তো এই কর্মবিরতির মধ্য দিয়ে কিন্তু এই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে তারা দাবি জানাচ্ছেন। এখানে কিন্তু শুধু ইংরেজি বিভাগ নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর আগেই কিন্তু কফিন একটি মিছিল হয়েছিল, সেই কফিন মিছিলটিও প্রতীকী একটি কফিন মিছিল ছিল। এই কফিন মিছিল থেকেও এই হত্যাকারীর সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ। এখন আমরা যাচ্ছি আমাদের সহকর্মী তরিকুল ইসলামের কাছে খুলনায়। অধ্যাপক প্রফেসর AFM রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষকরা কিন্তু আজকে 3 ঘন্টা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করছে। সকাল 10টা থেকে ক্লাস খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত ক্লাস বন্ধ রয়েছে, সকল প্রকার ক্লাস, এবং স্টুডেন্টরা যারা এসেছিলেন তারা কিন্তু ক্যাম্পাস থেকে তারা ক্যাম্পাসের এসে তারা ক্লাসে এসে যেহেতু শিক্ষকরা ক্লাস বর্জন করেছে সেহেতু শিক্ষক তারা কিন্তু এখানে ক্যাম্পাস থেকে চলে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে অবস্থান নিয়ে তারা অবস্থান ধর্মঘট পালন করছে এবং কর্মবিরতির সাথে সাথে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গত 29 তারিখ আনুষ্ঠানিকভাবে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে, এই শহীদ মিনারের পাদদেশে AFM রেজাউল করিম সিদ্দিকী সাংস্কৃতিক সপ্তাহ এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের পালন করছে। মৌলবাদ রুখে দাঁড়াও এই স্লোগান নিয়ে তারা এই কর্মসূচিগুলো পালন করছে এবং আগামী 5 তারিখে একই দাবিতে আলোর মিছিল করবে নগরীর শিববাড়ি থেকে হাদিস পার্ক পর্যন্ত। তারা এই কর্মসূচিগুলো একের পর এক পালন করছেন এবং তারা এই মুহূর্তে যে বক্তারা যারা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2004 সাল থেকে এই পর্যন্ত যে শিক্ষক হত্যাকাণ্ড হয়েছে, একের পর এক হত্যাকাণ্ডগুলো যারা বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক মনা যে শিক্ষকদের যারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে এই হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং হত্যাকাণ্ডের কোনোটাই বিচার এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। আর যে কারণে কিন্তু একের পর এক এই হত্যাকাণ্ডগুলো হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে শিক্ষক সমিতি তারা যেটি ঘোষণা দিয়েছেন যে যদি রেজাউল করিম সিদ্দিকী সহ অন্যান্য হত্যাকাণ্ডের শিক্ষক হত্যাকাণ্ডের যদি প্রকৃত আসামিদের যদি গ্রেফতার করা না হয়, দোষীদের গ্রেফতার না করা এবং বিচারের আওতায় না আনা হয়, তাহলে তারা এরকম লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তারা সঙ্গতি রেখেই তারা এই কর্মসূচিগুলো পালন করবে বলে তারা জানিয়েছেন। এবং পাশাপাশি তারা এও বলছেন যে যেসব শিক্ষকরা মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন, যারা একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যারা আহ্বান জানান যে শিক্ষকরা সাংস্কৃতিক মূলত সেসব শিক্ষকরাই এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে যে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট তার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে সৌমিত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ। দাবি একই জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং খুলনা থেকে তরিকুল ইসলাম। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি এবং প্রতিবাদ সমাবেশ করছেন। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়েই ঘটছে একের পর এক যৌন হয়রানির ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই নিপীড়কের তালিকায় আসছে শিক্ষকের নাম। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় শক্ত পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ, এমন মত শিক্ষাবিদদেরই। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, পদক্ষেপ বলতে শুধু সাময়িক বহিষ্কারেই দায় এড়ানো যাবে না।
অন্যদিকে নিপীড়নের ঘটনা রোধে ইউজিসির যেমন মনিটরিং বাড়ানো উচিত, তেমনি শিক্ষার্থীদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুনতে যত লজ্জারই হোক না কেন, বাস্তবতা হলো এমন ঘটনা ঘটছেই, আর সে কারণেই এই আন্দোলন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব যে প্রক্টরের। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ সেই প্রক্টরের বিরুদ্ধেই। রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার আগে গত মাসে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন খবর গণমাধ্যমে এসেছে। উচ্চ আদালতের নির্দেশে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেই কমিটির কার্যকারিতা সীমিত। শিক্ষাবিদরা বলছেন, কিছু ক্ষেত্রে কমিটি কার্যকর থাকলেও কাজের কাজ কিছুই হয় না। একজন শিক্ষকের বিরুদ্ধে স্টুডেন্টসদের কমপ্লেইন ছিল, কিন্তু যৌন হয়রানি যে সময় রিপোর্ট দেয়, এই ভাইস চ্যান্সেলর এটা খুলেন নাই, সিন্ডিকেটে নেন নাই, খোলা হয় নাই। ওই টিচারকে ছুটি দিয়ে, শিক্ষা ছুটি দিয়ে, উইথ পে অ্যান্ড এভরিথিং, হি ইজ গন আউটসাইড দ্য কান্ট্রি। হয়তোবা ওনার টিচারের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আছে, হয়তোবা নাই, কিন্তু ওনারা চান সব জিনিস কিভাবে আস্তে আস্তে করে, মানে বুঝছেন আপনি, সব কোনো গন্ডগোল না হয়। কেন উনি যেই শাস্তি দিতে যাবেন, মেবি এ সার্টেন গ্রুপ অফ টিচার্স উইল গো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, মানবিক ও সামাজিক প্রয়োজনের তাগিদেই এসব অপরাধের বিচার হওয়া উচিত, আর ইউজিসিকেই তৎপর হতে বলছেন আইনজীবীরা। তাকে শুধু বরখাস্ত করা দিয়ে শেষ হওয়া উচিত না। দেশে প্রচলিত অন্যান্য যেসব আইন আছে, যে ফৌজদারি আইন আছে, সেখানেও তাকে সোপর্দ করা উচিত। না, আমার মনে হয় ইউজিসির আরো শক্ত ভূমিকা ধারণ করতে হবে। অনেকগুলা ইউনিভার্সিটি তারা এখনো কিন্তু কমিটি করে না, এবং সেখানে কিন্তু সচেতনতামূলক ক্লাস করাতে হবে। তার মতে, যৌন অপরাধের যত ঘটনার কথা আমরা জানতে পারি, অপরাধ ঘটে এর চেয়ে অনেক বেশি। এটা কিন্তু আন্দোলন আকারে নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। গতরাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে যায় 150-রও বেশি দোকান। এতে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এখনও ধোঁয়া বের হচ্ছে। দোকান মালিক ও কর্মচারীরা এলাকায় ভিড় করেছেন। সবকিছু পুড়ে যাওয়ায় হতবিহ্বল হয়ে পড়েছেন তারা। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্ষতিপূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এদিকে সকাল থেকেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে। একটা দোকানে প্রায় 60-70 লক্ষ টাকার মাল থাকে, কিন্তু সবই শেষ, আপনারা সবই দেখতে পারতেছেন। আমাদের ক্ষতি পোষানোর মতো না, তারপরও আমরা একটু আশ্বস্ত হইতাম যে আমরা কি সরকার থেকে কিছু পাইছি। 2005 সালের দিকে একবার আগুন লাগছিল, ওরা আমাদের এখানে এসে এইভাবে লিস্ট নিছিল ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণ দিবে হিসাবে, কিন্তু ক্ষতিপূরণের কিছুই নেই, আর নাম ঠিকানাও নাই, মোবাইল নাম্বার নিছে, মোবাইল নাম্বারও নেই। কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের এই ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের 26টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও ব্যবসায়ীরা যেমনটি দাবি করেছেন যে প্রায় 100 কোটি টাকার পণ্য পুড়ে গেছে। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফয়সাল মোর্শেদ, তোহা খান তামিম ও সামিউল মুহিতকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। সময় রোববার রাত 8:15। হঠাৎ করে আগুন লাগে কারওয়ান বাজার হাসিনা মার্কেটে। মুহূর্তের মধ্যে দোতলা টিন শেডের পুরো মার্কেটে আগুন ধরে যায়। মার্কেটটিতে বিভিন্ন নিত্যপণ্যের দোকানের পাশাপাশি লেপতোষক ও খাবারের হোটেল ছিল আড়তের মালামাল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে তীব্র বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে আগুন বেড়ে যাওয়ায় তা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে 26টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এটা কিন্তু বাজার ছিল, এখানে কিন্তু সব রকমের ধার্য বস্তুর ব্যবসা হইতো। লাইক আপনার তেল ছিল, কেরোসিন ছিল, পেট্রোল ছিল, তারপরে আপনার এখানে গ্যাস সিলিন্ডার, তারপরে তোলা, সব ধার্য বস্তু কিন্তু এখানে ছিল, যার ফলে আগুন ধরা মাত্র কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন স্থানীয় দোকানি ও সাধারণ মানুষও। এ সময় আগুনে পুড়ে সর্বস্ব হারানো মানুষগুলো কান্নায় ভেঙে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রী। জেনারেটর ছাড়ার সাথে সাথে জেনারেটর বাস্ট হয়ে যায়, মানে শর্ট সার্কিটের মতন। ওই যে আগুনটা লাগছে না, লাগা ধাপ করে উপরে উঠে গেছে, আর বাতাসে আরো ছড়ায় গেছে। এই ছড়ায় একটা লোকও কিচ্ছু নিয়ে বাড়িতে পারে না ভাই, অনেক লোকে কোটি কোটি টাকা শেষ ভাই। আমাদের শ্রমিক ভাইরা অনেকেই কর্মহীন হবে। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টা নিশ্চয়ই দেখবেন। আমি আমার পক্ষ থেকে তার দৃষ্টিতেও বিষয়টা আনবো। আরও আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয় আছে, আমাদের হোম মিনিস্ট্রি আছে, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা বিষয়টা দেখবেন এবং আমি তাদের সঙ্গে বিষয়টা আলোচনা করব। আমাদের এখানে আড়ত না, আমাদের এখানে অনেক ধরনের ব্যবসা আছে। হ্যাঁ, আমাদের 186টা দোকান পুরো মার্কেটে পড়ে গেছে। পলপট্টি ছিল না, ওই পলপট্টির দিকে তো আগুন লাগছে, সব পুড়ে গেছে, কোনো কিছু নেই। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। খবর সংগ্রহ করতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়া রাজধানীর কারণ বাজারের হাসিনা মার্কেটের ধ্বংসস্তূপে আছেন সহকর্মী মিজানুর রহমান খবির। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। খবির, বাজারের হাসিনা মার্কেট এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল রাতে 3 ঘন্টার আগুনে ব্যবসায়ীদের সর্বস্ব পুড়ে গিয়েছে, তারা নিঃস্ব হয়েছেন এমনটাই দাবি করছেন। আর এরই প্রেক্ষিতে কিন্তু সারা রাত তারা পাহারা দিয়েছেন যে এখান থেকে কোনো কিছু যাতে খোয়া না যায়। আর সকাল থেকেই মূলত তারা এই ধ্বংসাবশেষ থেকে সেগুলো সরানোর চেষ্টা করছেন। এবং আমরা একটু আগে এখানে এসে দেখলাম, যখন এই গলিতে আমরা আসলাম একটু আগে, তখন দেখলাম যে দোকানটি থেকে আগুনের সূত্রপাত বলে সন্দেহ করা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে সেই দোকানটিতে এখনো ভেতরে যে কিছু খাতাপত্র রয়েছে, কিছু কাগজপত্র রয়েছে, সেগুলোর ভেতরে কিন্তু আগুন এখনো জ্বলছে। তবে এটি এখান থেকে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা অবশ্য আপাতত নেই, তবুও কিন্তু ভেতরে আগুন জ্বলছে। আর যারা এখানে মালামালগুলো সরিয়েছেন কেউ কেউ এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু মালামাল সরানোর চেয়ে ধ্বংসাবশেষ সরানো বা দোকানের যে অবকাঠামো আছে, ব্যবসা প্রতিষ্ঠানের যে অবকাঠামো আছে, এগুলো সরানোর কাজে মূলত ব্যস্ত। তবে এত বেশি পরিমাণে জঞ্জাল এখানে তৈরি হয়েছে বা ধ্বংসস্তূপ বা ধ্বংসাবশেষ তৈরি হয়েছে যে সকাল থেকে কয়েক ঘন্টা অনেকেই তারা একটানা কাজ করার পরেও কিন্তু খুব একটা যে সরাতে পেরেছেন তেমনটি নয়। একটু আগে আমরা দেখেছি যে তারা এগুলোকে কাটার জন্য উন্নত কিছু যন্ত্রপাতি এনে খুব দ্রুততার সাথে কাটার চেষ্টা করছেন। তবে এর উল্লেখযোগ্য অংশ এখনো কিন্তু সরানো সম্ভব হয়নি। তারা, অর্থাৎ যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন, তারা বলছেন যে 2-3 দিন সময় কমপক্ষে লাগতে পারে, কমপক্ষে 2-3 দিন সময় লাগতে পারে এই ধ্বংসাবশেষ সরানোর জন্য। আর তাদের মধ্যে একটু আগে আমরা দেখেছিলাম যে তাদের এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল এসেছে যারা মূলত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে তাদের একটি তালিকা তৈরি করছেন যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ব্যবসায়ী এবং দোকান কর্মচারী রয়েছেন তাদের সকলের মধ্যে কিন্তু একটা আতঙ্ক, উৎকণ্ঠা কাজ করছে। গতকালের সেই বিভীষিকাময় যে পরিস্থিতির মধ্যে তারা পড়েছিলেন সেটিকে স্মরণ করে বা সেটির প্রত্যক্ষ চিহ্ন এখানে দেখতে পেয়ে এখন যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত জেনারেটর রাখার একটি ঘর এবং জেনারেটরটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে বলে অনেকে আমাদের কাছে দাবি করেছেন। তবে এখন যে পরিস্থিতি চলছে, যে ভেতরে যেই ঘরটিতে আগুন জ্বলছে সেটিকে নেভানোর জন্য কিছুটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মূলত বেশিরভাগ লোকই এখন, আমি আবারও বলছি যে বেশিরভাগ লোকই ব্যস্ত রয়েছেন কিন্তু এই ধ্বংসাবশেষ সরানোর কাজে এবং তারা এগুলো সরিয়ে মূলত এই জায়গাটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই তারা চেষ্টা চালাচ্ছেন। আর তাদের ব্যবসায়িক দিক থেকে যে ক্ষতি হয়েছে তারা বলছেন যে সেই ক্ষতি খুব সহজে পুষিয়ে ওঠা সম্ভব না হলেও ব্যাংক ঋণ বা অন্যান্য সহায়তার মাধ্যমে আপাতত তাদেরকে একটি পুনর্বাসন করারই দাবি তারা জানাচ্ছেন। তো সৌমিত্র, এই ছিল আমার কাছে আপাতত এই কারণ বাজারের হাসিনা মার্কেট থেকে সবশেষ খবর। খবির, বোঝাই যাচ্ছে আসলে ধ্বংসস্তূপের যেই পরিমাণ, যেই ব্যাপকতা এবং দুর্ঘটনার যেই ব্যাপকতা, সব মিলিয়ে এই দুর্ঘটনার যে ধ্বংসাবশেষ এবং অন্যান্য যেই জঞ্জাল রয়েছে সেগুলো সরাতে নিশ্চয়ই বেগ পেতে হবে যারা অপসারণে অংশ নেবেন তাদেরকে। সহকর্মী মিজানুর রহমান খবির জানাচ্ছিলেন রাজধানীর কারণ বাজারের হাসিনা মার্কেট থেকে। সময় সংবাদে আরও থাকছে। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। এবং ঢাকার শ্যামপুর কদমতলী এলাকায় গড়ে ওঠা শিল্প কারখানার বেশিরভাগই এখন পরিত্যক্ত। শিল্প রক্ষায় আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনার পরামর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পর্নোগ্রাফি সহ আপত্তিকর নানা ওয়েবসাইটের সংখ্যা। এসব ব্যবহার করছে শিশু কিশোর শিক্ষার্থীরা। এ কারণে সমাজে যৌন হয়রানি, ধর্ষণ সহ ঘটছে বিকৃত মানসিকতার নানা ঘটনা। সুস্থ বিনোদনের অভাব আর গণমাধ্যমে উপযোগী অনুষ্ঠান না থাকায় আসক্ত হচ্ছে তরুণরা, এমন মত সমাজবিজ্ঞানীদের। তবে এসব ওয়েবসাইট বন্ধে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। কৌতূহল মন আর সহজেই হাতের কাছে পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা পূর্ণ ওয়েবসাইটে আসক্ত হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বে 16 থেকে 19 বছর বয়সী 38% কিশোর ইন্টারনেটে আসক্ত, যার প্রভাব আছে বাংলাদেশেও। পর্নোগ্রাফির আসক্তি সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ঘটছে নৈতিক অবক্ষয়। বড় ভাইয়ের কাছ থেকে কিংবা বড় বোনের কাছ থেকে সবগুলোই কিছু সাইটের ভিডিও নিয়ে আসে। তখন দেখা গেল আমরা কোচিংয়ে গেলাম বা স্কুলে গেলাম, কলেজে গেলাম, তখন বলে আয় দেখবো। ছেলেরা আসলে জানার জন্য বা বোঝার জন্য বা দেখার জন্য গিয়েছে যে আসলে মানে সেই দিকটা কি। ওইসব সাইটে ঘোরার ফলে যেটা মেন্টালিতে যেটা থেকে যায়, ওইটা তো সবাই ভালো দেখুক আর খারাপ জিনিস দেখুক, যেটাই দেখে ওইটা প্রয়োগ করার চিন্তা ভাবনা করে। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে রাজধানীতে 77% শিশু কিশোর পর্নো ভিডিওতে আসক্ত। আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বলছে পর্নোগ্রাফির আসক্তি মাদকাসক্তির চেয়েও ভয়ানক। তবে ক্ষতিকর প্রভাব নিয়ে আছে দুই সমাজবিজ্ঞানীর ভিন্ন মত। যখন পর্নোগ্রাফিও ছিল না তখনও রেপ হয়েছে। রেপের কারণ কিন্তু একেবারে ভিন্ন, বাট এটা মাঝে মাঝে সহায়তা করতে পারে। যখনই ওই তাকে উত্তেজনা তৈরি করা হবে, তার তো এটা রিলিজ করতে হবে, তখন সে এই সমস্ত আনঅ্যাকসেপ্টেবল পদগুলো নিতে পারে। রেপ তার একটা বহিঃপ্রকাশ হতেই পারে। তথ্যমতে বিশ্বে পর্নের ওয়েবসাইট আছে 450 কোটি, আর প্রতিদিন দেখা হয় গড়ে 3 ঘন্টা 16 মিনিট। পর্ণ ছবির শিল্প যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসকে কেন্দ্র করে গড়ে উঠলেও নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্নের ওয়েবসাইট বন্ধ করার মত এই প্রযুক্তিবিদের। গেটওয়েতে এই সাইটগুলো বন্ধ করে দেওয়াটা একেবারেই কঠিন কোনো কাজ না, কিন্তু রাষ্ট্র তো সেই দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র মনিটরিং করছে না। তবে অভিভাবকদের সচেতনতার পরামর্শ প্রতিমন্ত্রীর। ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক এবং গুগল এবং আমরা যে তাদের সঙ্গে কথা বলেছি পর্ন সাইটগুলোর ব্যাপারে, এবং এগুলো কিন্তু তারা যেটা বলেছে, তারা বলেছে যে আমরা কমপ্লেন করা মাত্র তারা এই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে গার্ডিয়ানরাও এই সমস্ত সাইট কিন্তু ব্লক করতে পারবে। তারা পর্ণ আসক্তরা ধীরে ধীরে স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং অনৈতিক পথে পা বাড়ায়। তাই ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বেশ কয়েকটি অঞ্চলে 2-1 দিনের মধ্যে আবারও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সকালে সময় সংবাদকে এই কথা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ সাদিকুল আলম। তিনি আরও জানান, রাজধানী সহ সারা দেশে 2-1 দিনের মধ্যে তাপপ্রবাহ বাড়ার কোনো আশঙ্কা নেই। মে মাসেও হিটওয়েভ হয়, সুতরাং হিটওয়েভ যে হবে না এটা বলা যাচ্ছে না, তবে 2-1 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম। সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায়, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি, ঝড় এবং বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে আপনার পড়তে পারে, শিলা পড়তে পারে। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নের প্রার্থীরা। নিজ নিজ প্রতীক নিয়ে ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলছুরিতে নয়, শত যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। যারা জনগণের পাশে থাকবে, ন্যায় বিচার করবে,
এলাকার উন্নয়ন করবে, এরকম লোককে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের রাস্তাঘাটে কাজ করে দিতে পারবে, আমাদের উন্নয়ন করে দিতে পারবে, স্কুল কলেজ সব কিছু কাজ করে, এই ধরনের লোককে আমরা ভোট দেবো। কোনো বিপদ আপদে সর্বসময় পাই, ওনাকে আমরা ভোট দেবো। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর। আমার সকল কর্মী বাহিনী, অনেক কর্মী বাহিনীর বিরুদ্ধে হুমকি দামকি হচ্ছে। আমার কর্মী বাহিনী ধানের শীর্ষ কর্মী, আমার পক্ষে কাজ করে যাচ্ছে। এবং আমার বিশ্বাস শতভাগ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি আমার ইউনিয়নের সকল কর্মকাণ্ডকে একটি আধুনিক রূপরেখা গড়ে তুলব বলে আমি বিশ্বাস করি। এই ধারাবাহিকতায় আমি জয় করব, সেই আশাবাদ আমার শতভাগ রয়েছে। সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটি হবে একেবারে সহিংসতা মুক্ত এবং আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে, আমরা ইনশাল্লাহ সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন, সাধারণ সদস্য পদে 318 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে আপিল নিষ্পত্তি শেষে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। 22 বর্গ কিলোমিটারের পৌরসভা সহ সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে হচ্ছে 91 বর্গ কিলোমিটার। দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। এটি হবে দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন ময়মনসিংহবাসী। সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের ঘোষণা না আসায় কিছুটা হতাশ শহরবাসী। বিভাগ হওয়ার আগেই শুনছিলাম যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হবে, কিন্তু বিভাগ হওয়ার 6 মাস পরেও সিটি কর্পোরেশন হচ্ছে না। সিটি কর্পোরেশনের কার্যক্রম যথাযথভাবে যদি সম্পন্ন হয় তাহলে নাগরিক সুবিধা আমাদের বৃদ্ধি পাবে। আমাদের দাবি অবিলম্বে ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হোক। তবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ময়মনসিংহ পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হবে বলে আশা করছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। জনগণের আশাকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আশা করব অবিলম্বে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এবং দ্রুত সেটা বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহ পৌরসভার আশপাশের 2টি ইউনিয়ন পুরোপুরি ও 6টি ইউনিয়নের আংশিক প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগীয় কমিশনারের আশাবাদ দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে। আকুয়া এবং বয়রা এই 2টি ইউনিয়ন পুরোপুরি সিটি কর্পোরেশন নেওয়া হয়েছে। এছাড়া আপনার চর নীলক্ষিয়া, ঈশ্বরদিয়া, সিরতা, দাপুনিয়া, বাবুখালী ইউনিয়ন থেকে অংশ বিশেষ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যেই 91 স্কয়ার কিলোমিটারের সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা যতদূর জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি শীঘ্রই নিষ্পত্তি হবে বলে আমরা মনে করি। প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিং এর পর মন্ত্রিসভার অনুমোদন পেলে সামনের নিকার বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হারুন রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে, নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনাপাথরের খনি নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা। নারায়ণগঞ্জের 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী 9 মে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। এর আগে সকাল 9:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এস.এম. ওয়াজেদ আলী জানান, আজ 10 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে 7 জন সাক্ষী উপস্থিত হন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এর 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নদীপথে যাতায়াত সুবিধা আর রাজধানীর কাছে হওয়ায় গেল শতকের 50-এর দশকে ঢাকার শ্যামপুর কদমতলী এলাকায় গড়ে ওঠে নানা শিল্প কারখানা। সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব শিল্পের বেশিরভাগই এখন বন্ধ কিংবা পরিত্যক্ত। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই শিল্প এলাকাকে রাজধানীর সঙ্গে যুক্ত রেখেই প্রণয়ন করা দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা। পুরান ঢাকার শ্যামপুর কদমতলী শিল্প এলাকা নিয়ে সাজিদ রাজুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। দেখে বোঝারই উপায় নেই যে এটি ছিল এক সময়ের বিখ্যাত উজালা দিয়াশলাই কারখানা। সময়ের ব্যবধানে এর ভেতরের জায়গা হয়েছে দখল আর ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গাছপালা।
আর এই মরচে পড়া ফটকটি শুধু দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। শুধু এটি নয়, 50-এর দশকে এই এলাকায় যতগুলো কারখানা গড়ে উঠেছিল তার প্রত্যেকটারই অবস্থা প্রায় একই। যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ঢাকার শ্যামপুর, কদমতলী, পোস্তগোলায় গড়ে ওঠে বহু শিল্প। সেসব শিল্পকে ঘিরে ছিল প্রাণ চাঞ্চল্য। পরে শিল্প এলাকাও ঘোষণা করা হয়, তবে সে খ্যাতি টেকেনি বেশি দিন। শ্রমিক আন্দোলন, কারখানায় লোকসান দেখানো, খেলাপি ঋণ সহ নানা কারণে একে একে বন্ধ হয় এসব কারখানা। সরকারের সাথে তার কথা ছিল ফ্যাক্টরি সে চালু করবো, চালু না করে রাতের অন্ধকারে বিক্রি করে সে বিল্ডিং টিল্ডিং ভাঙে টিঙে বিক্রি করে ভিতরে লোহাটা যা সব মেশিন বিক্রি করে হালাইছে। বন্ধ হয়ে গেছে, লস দেখাইছে সরকার বন্ধ করে দিয়েছে। ইয়ারা বিএমপির আমলে বন্ধ হয়েছে। বন্ধ কারখানার কোনোটি চলে গেছে অবৈধ দখলে, কোনো কারখানার জায়গায় গড়ে উঠেছে হাউজিং প্রকল্প। আর যে কয়টি কারখানা এখনো টিকে আছে সেসবও রয়েছে অস্তিত্ব সংকটে। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ, চান টেক্সটাইল বোধহয় বিক্রি হয়ে গেছে, আর আমাদেরটা বন্ধ, আজাদ রোলিং মিল ওটাও বন্ধ, ওটা বিক্রি এখন বিল্ডিং হয়ে গেছে ওখানে। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পুরো এলাকার জন্য এখনই দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা। আগে যেভাবে ছিল অপরিকল্পিতভাবে কিন্তু ছিল, বাট এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে মেথড কিন্তু ভিন্ন হিসেবে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ সেখানে সেফটি ইস্যু অনেকগুলি রয়েছে, তারপরে আপনার গ্যাস বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকা প্রয়োজন, অবকাঠামো প্রয়োজন, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে এখন আসতে হবে। এই শিল্পাঞ্চল এখন পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য পরিবর্তনশীল নতুন নতুন শিল্পের রূপান্তর ঘটছে। রূপান্তরের সময়টাই সবচেয়ে কঠিন সময়, যখন আমাদের নিয়ন্ত্রণ এবং ভূমি ব্যবহার পরিকল্পনাকে যথোপযুক্ত করতে হয়। সেই সঙ্গে এই এলাকার জলাধার রক্ষণাবেক্ষণ ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে শিল্প কারখানাগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসারও তাগিদ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনার দ্বার খুলছে নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনাপাথরের খনি। কিন্তু দেশের সর্ববৃহৎ এই খনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা অনেকের। তবে জমি অধিগ্রহণের নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ভূতত্ত্ববিদরা বলছেন, চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তা নিশ্চিত হতে সময় লাগবে 2 বছর। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। 2011 সালে নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুরে চুনাপাথর খনি চিহ্নিত করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রক্রিয়াগত কার্যক্রম শেষ করার পর চলতি বছরের 20 ফেব্রুয়ারি খনন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। 1 মাস পর ভূগর্ভস্থ 2214 ফুট থেকে 2314 ফুট গভীর পর্যন্ত চুনাপাথরের সন্ধান মেলে। প্রায় 52 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এ পাথরের মজুদ দেশের সর্ববৃহৎ বলে ধারণা করছেন ভূতাত্ত্বিকরা। এখন চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তার যাচাই বাছাই চলছে। খনন কাজ এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত 2334 ফিট পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়েছে। আমাদের এখান থেকে যদি চুনাপাথর উত্তোলন করা হয়, তাহলে এই চুনাপাথর আর আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে না। এতে স্থানীয়রা চুনাপাথরের খনিতে নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া ও মূল্য পরিশোধে কাঙ্ক্ষিত টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত বেশিরভাগ মানুষ। জমি তো সরকার নিয়ে নেবে, তাহলে এই জমির দাম ন্যায্য মূল্য দিতে হবে, না দিলে তো আমরা ঘাল চাষ করবো কি দিয়ে? যদি সরকার আমাদের উচিত মূল্যে কিছু না দেয়, তা আমরা কিছুই করতে পারবো না। আমরা কোথায় যাবো? সে পথ্যাঙ্ক তো দেয়া লাগবে। তবে অধিগ্রহণের নিয়ম অনুসারে জমির মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। যে জমি আছে সেই জমির গড় মূল্যের 50% তাদেরকে আমরা বেশি দিব। এই জন্য আমি জেলা প্রশাসক হিসেবে আশ্বস্ত করছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সবাই ন্যায্য মূল্য পাবে। ভূতত্ত্ববিদরা বলছেন, বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে এই খনি থেকে দেশের 30টির বেশি সিমেন্ট কারখানার ক্লিংকারের চাহিদা পূরণের পাশাপাশি অর্জন হতে পারে বৈদেশিক মুদ্রাও। ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এর আগেও এই অঞ্চলের জয়পুরহাট, পাঁচবিবি এবং পত্নীতলায় এমন চুনাপাথরের মতো খনিজ পদার্থ পাওয়া গেছে। তবে এবারে নওগাঁর তাজপুরের এই খনিজ পদার্থ আরো বেশি উন্নত বলছেন বিশেষজ্ঞরা। আর তা যদি সঠিকভাবে উত্তোলন করা যায়, তবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এই এলাকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, নওগাঁ, রাজশাহী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুটপাত থেকে বাংলাদেশি হকারদের তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। এদিকে উচ্ছেদের পর জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেছেন সেখানকার হকাররা।
রোববার জ্যাকসন হাইটসের বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতির ব্যক্তিগত কার্যালয় ও এক বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন বাংলাদেশ প্লাজার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বাংলাদেশি হকাররা। পুলিশ ফুটপাত থেকে তাদের ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর বিক্ষোভ করে তারা। নিউ ইয়র্কের বিভিন্ন শ্রমিক অধিকার এবং মানবাধিকার সংগঠন এসব হতদরিদ্র প্রবাসী হকারদের পক্ষে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গত সপ্তাহে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ব্যবসায়িক ক্ষতির অভিযোগ করায় পুলিশ হকারদের ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সকালবেলা 10টা এসে রাত 10টা পর্যন্ত কাম করে গাড়ি ঠেলে নিয়ে ইসলামিক আইটেম বিক্রি করি, তারা পুলিশে নিয়ে আমাদেরকে কেন উচ্ছেদ করলো, এটার জবাব দেবি আমরা চাই। আমরা একটা কমিউনিকেশন করি এবং মুসলিম পিপল আসে এবং তারা বিভিন্ন আইটেম পায়, আমরা চাই অতি সত্বর এটা বন্ধ হোক এবং আমাদের রাইট প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ থেকে আসা বয়স্ক প্রবাসীরা জীবিকার তাগিদে ফুটপাতে বই, খেলনা সহ প্রয়োজনীয় ব্যবহারিক পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করছিলেন। তবে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রমিক অধিকার এবং মানবাধিকার সংগঠন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হকাররা আশা করছেন তারা আবার তাদের ব্যবসা শুরু করতে পারবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইরাকে বিক্ষোভকারী শিয়ারা পার্লামেন্টের সামনের অবস্থান থেকে সরে গেছেন। বিক্ষোভে নেতৃত্বদানকারীদের আহ্বানে রোববার দিনের শেষ দিকে আন্দোলনকারীরা বাগদাদে পার্লামেন্টের সুরক্ষিত এলাকা থেকে সরে যেতে শুরু করেন। এ সময় অবস্থান কর্মসূচি শেষ হয়েছে বলে লাউডস্পিকারে ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক অর্থনৈতিক পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন শিয়ারা, তবে প্রয়োজনে আবারও তারা আন্দোলনে ফিরবেন বলে ঘোষণা দেন। এর আগে পার্লামেন্টে ভাঙচুর চালানোদের গ্রেফতারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। শনিবার পার্লামেন্ট সদস্যরা আবাদি মনোনীত নতুন মন্ত্রীদের অনুমোদনে ব্যর্থ হলে বিষয়টি এক সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এরপরই শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীরা পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। খেলার খবর, আইপিএল প্লে অফে খেলার সমীকরণে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। শেষ 5 ম্যাচে মাত্র একটি জয়ে পয়েন্ট টেবিলের 7ম স্থানে নেমে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও 350-তে 381 রান করে কোহলি দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও দলের অন্য ক্রিকেটাররা ছন্দে নেই। এখন পর্যন্ত খেলা 2 ম্যাচে মাত্র 1 রান করেছেন ক্রিস গেইল, যার জন্য শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। তবে হারের হতাশা ভুলে কেকেআরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স। অন্যদিকে টানা 2 হারে শীর্ষস্থান হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 7 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলে 4র্থ স্থানে আছে গৌতম গম্ভীরের দল। বাজে ফর্মের কারণে শেষ ম্যাচে একাদশে ছিলেন না সাকিব আল হাসান। 4 ম্যাচে 20 রান করার বিপরীতে সাকিব নিয়েছেন মাত্র 2 উইকেট। তবে এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাকিবের। প্রিমিয়ার লিগের এবারের আসরে বল হাতে আলো ছড়াচ্ছেন স্পিনার জোবায়ের হোসেন লিখন। 3 ম্যাচে আবাহনীর হয়ে শিকার করেছেন 10 উইকেট। নিজের পারফরম্যান্সে এখন পর্যন্ত সন্তুষ্ট এই স্পিনার। সেই সঙ্গে নিজের এমন পারফরম্যান্সের পুরো কৃতিত্বটাই দিলেন দলের কোচকে। কিন্তু গেল আসরের বিপিএল খেলতে না পারার আক্ষেপটা এখনো তারা করছে তাকে। লিখন জানিয়েছেন নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করবেন তিনি। নেই প্রতিভার ঘাটতি, ক্রিকেট কোচ ও সংশ্লিষ্টদের চোখে তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য সম্পদ। 2014 সালের অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজেই নিজের প্রতিভার জানান দিয়েছেন, কিন্তু এরপর টানা প্রায় 1 বছর জাতীয় দলে খেললেও নিয়মিত ছিলেন না। 2015 সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন শেষ টেস্ট। এরপর লিখনের লক্ষ্য ছিল 2015 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলা। সেই ছোট সংস্করণের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই চেয়েছিলেন ওয়ার্ল্ড টি20 আসরের বাংলাদেশ দলে জায়গা করে নিতে। কিন্তু বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও দলটির অপেশাদারী আচরণে শেষ পর্যন্ত খেলা হয়নি লিখনের। কষ্ট লাগে কি যে আসলে বিপিএলে যেটা হয়েছিল যে আমার ওরা আমার সাথে সব ঠিক কনফার্ম করে ফেলছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো আমি যদি ম্যাচ না খেলে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, যে অনেক কিছু শিখতে পারবো। তো তারপর আসলে তারা নেওয়ার পর আবার করছে, এই জিনিসটা খুব হার্ড হয়েছে আর কি। অতীতের আক্ষেপ পেছনে ফেলে প্রিমিয়ার লিগের এবারের আসরে বল হাতে নিজেকে নতুন করে চেনাচ্ছেন স্পিনার। আবাহনীর হয়ে এখন পর্যন্ত 3 ম্যাচে 10 উইকেট শিকার করেছেন তিনি। পারফরম্যান্সের এমন ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার চেষ্টা করবেন বলেও জানান লিখন। আমারও চেষ্টা ছিল যে সে যেহেতু এত বড় মুখ করে আমার নিচে তো ভালো কিছু করার টিমের হয়ে, তো ইনশাল্লাহ 3টা ম্যাচে 2টা ম্যাচে আল্লাহর মধ্যে খুব ভালো করছি এবং 2টা ম্যাচে আমরা জিতছি। তো খুব ভালো লাগতেছে আসলে যে তার এটা আমি রাখতে পারছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নেক্সট ম্যাচগুলো তো কিছু না কিছু করা এবং টিমের জন্য ভালো কিছু করা আর কি।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলা লিখনের স্বপ্ন এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকার করা। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়া যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী কফিন মিছিল, খুলনা ময়মনসিংহে শিক্ষকদের কর্মবিরতি। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক, রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না মন্তব্য শিক্ষাবিদদের, ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, 4 সদস্যের কমিটি গঠন। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্ন ওয়েবসাইটের সংখ্যা, সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা, সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী তারানা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।